সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, সাংবাদিকতার শিক্ষক কাজী রৌনক হোসেন। রৌনক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। রৌনক ভাই, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে যে নির্বাচনী সম্ভাব্যতা যতই ঘনিয়ে আসছে, সম্ভাব্যতা যত প্রকট হচ্ছে, ততই কিন্তু নির্বাচন নিয়ে নানান ধরনের তর্ক বিতর্ক শুরু হয়েছে। এই মুহূর্তে নির্বাচনের কোন পদ্ধতিতে নির্বাচন হবে, ট্র্যাডিশনাল ফরম্যাটে না পিআর পদ্ধতিতে, এই নিয়ে বিতর্ক চলছে এবং জামায়াতে ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না বা নির্বাচন হতে দেওয়া হবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। কিন্তু এই পদ্ধতিতে আবার ষড়যন্ত্রের অংশ দেখছে, ষড়যন্ত্র হিসেবে দেখছে এই মুহূর্তে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে পিআর পদ্ধতির দাবির পেছনে নির্বাচন পেছানোর এক ধরনের ষড়যন্ত্র তিনি দেখছেন। আবার রাজনীতিবিদদের নানামুখী প্রশ্ন এবং আলোচনা সমালোচনাও আছে পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে। বলা হচ্ছে পিআর পদ্ধতিতে জনগণের প্রত্যক্ষ নেতৃত্ব বাছাই করবার সুযোগ অনেকটাই কমে আসে, তারা এই বক্তব্য দিচ্ছেন। আবার রাজনৈতিক দলগুলো যারা এই দাবি তুলছেন তারা বলছেন যে সকল অংশের জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় সংসদে এই পদ্ধতির মাধ্যমে। আসলে আপনার জায়গা থেকে আপনি কিভাবে বিষয়টি দেখছেন? আসলে পিআর সিস্টেম সেটা ডেমোক্রেসি যে সমস্ত দেশগুলোতে আছে এবং যাদের ডেমোক্রেসি অনেক পুরনো, অনেক বছর ধরে অনেক উন্নত, সে সমস্ত দেশ অর্থনৈতিক স্টেবল অবস্থায় আছে, সেরকম জায়গায় পিআর পদ্ধতি কাজে লাগতে পারে। কিন্তু আমাদের মতন দেশে পিআর পদ্ধতি একদমই আমি মনে করি যে অ্যাপ্রোপ্রিয়েট না। কেন না সেটা আমি বলছি। পিআর পদ্ধতি মানেটা কি? মানেটা হলো যে বিএনপি 300 সিটে নমিনেশন দিল, 300 সিটের সে 300 সিটই জিতলো, কথা বলছে আর কি। কিন্তু পিআর পদ্ধতি হলে সে পাবে হলো 50টা। কেন 50টা? ওই যে টোটাল ভোট যেটা, সেই টোটাল ভোটের সংখ্যাতে দেখা যাবে যে বিএনপির প্রাপ্ত ভোট হলো 40 থেকে 50% পর্যন্ত। ঠিক আছে? তো তাহলে কি দাঁড়ালো যে বিএনপির 300 জন জিতে এসেও এই সিটগুলো পেল না, পেল 150 সিট। তো সেখানে একটা কামড়াকামড়ি, মারামারি, কে কাকে দিবে ইত্যাদি ইত্যাদি। আর উল্টো দিকে দেখেন যে যেই দলটার সর্বসাকুল্যে সমর্থক হলো সে 1000 বা 2000, যার জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা, সে কিন্তু পিআর পদ্ধতির সুযোগে ক্ষমতায় এসে যাচ্ছে, কিন্তু আসন পেয়ে যাচ্ছে, কিন্তু তার যোগ্যতা বা জনপ্রিয়তা কোনোটাই নাই। শুধুমাত্র এই পিআর পদ্ধতির কারণে তার এই সুযোগটা আসছে। এবার আসে আর একটু বড় দলগুলোর জন্য। যত ঘনিয়ে আসছে এই নির্বাচনের দিন, সেটা ফেব্রুয়ারি হোক আর এপ্রিল হোক, ততই কিন্তু নানান ধরনের কথা, নানান ধরনের যোগ বিয়োগ ইত্যাদি এসে যাচ্ছে। এখন জামাত যদি আপনি দেখেন, জামাত কিন্তু অলরেডি তারা নির্বাচনী প্রচারণায় নেমে গেছে এবং তারা 300 আসনে প্রার্থী কিন্তু ঘোষণা করে দিয়েছে। যদিও তারা আবার পিআর পদ্ধতির জন্য বলছে যে তার কারণ হলো যে তারা ঘোষণা করে দিয়েছেন, কিন্তু তারা এটা আমাদের চাইতেও ভালো জানে যে তারা কয়টা সিট পাবে। তো সেই কারণে তারা ঘোষণা করেছে, ঠিকই আছে, তাদের স্ট্রেংথ দেখানোর জন্য, কিন্তু বাস্তবতা হলো তারা জানে, আমাদের চাইতে ভালো জানে যে তারা কটা সিট পাবে। সুতরাং তারা পিআর পদ্ধতি বলে যদি আরো এটাকে 6 মাস বা 1 বছর টেনে নিতে পারে, তাহলে তাদের ধারণা এবং তাদের মতন আমাদের অনেক উপদেষ্টাদেরও ধারণা
যে তাহলে হয়তোবা জামাতের জনপ্রিয়তা আর একটু বাড়বে, রাতারাতি এটা মানে 7-8 থেকে 20-30% চলে যাবে, এরকম তাদের ধারণা। কিন্তু এটা যে কত বোকামি এবং অমূলক ধারণা এটা তারা বুঝতে পারছে না। আর অমূলক কেন হবে? অমূলক এই কারণে যে রাতারাতি রে ভাই একটা পার্টিও আকাশে ওঠে না। এই যে দেখেন এনসিপি 8ই অগস্ট পর্যন্ত যে জনপ্রিয়তা ছিল, মানুষের যেই সহমর্মিতা ছিল, এখন কি এনসিপির প্রতি সেই সহমর্মিতা আছে? নাই। কে বলেছে নাই? তারা তো সরকার গঠন করবার মতো সরকার গঠন করার মতন কেন, তারা তো সরকার গঠন করেই আছে, এখন তো তাদের সরকারই চলছে। এখানে অন্য কোনো দল চাইলে পরে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারে না, কিন্তু তারা গাড়ি হাঁকে যে কোনো মুহূর্তে ঢুকে দেখা করতে পারে। তারা সরকারে আছে কিন্তু তারা জনগণের মনে নাই। আবার আমি বলছি, তারা সরকারে আছে, সরকারের উপর তাদের সমস্ত প্রভাব আছে, কিন্তু জনগণের মনে নাই, তারা জনগণের হৃদয়ে তারা নাই। আবার অনেকে বলছেন যে পিআর পদ্ধতির ভোট হলে আওয়ামী লীগের যারা মানে এই মুহূর্তে ঘাপটি মেরে আছেন তারা নানান নামে ভিন্ন কোনো মোড়কে আবার চলে আসতে পারেন, এই সম্ভাবনা অনেকে দেখেন। পিআর পদ্ধতিতে কেন, এটা যে কোনো পদ্ধতিতেই করেন না কেন সেটা হয়তো চলে আসতে পারে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু এটা শুধু পিআর পদ্ধতি না, এটা যে কোনো পদ্ধতিতেই হতে পারে। আজকে যদি ধরেন যে করিমগঞ্জের এক্স আওয়ামী লীগ নেতা, সে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায়, তাহলে তাকে তো আপনি আওয়ামী লীগ বলতে পারবেন না। এখন যদি তার ব্যাকগ্রাউন্ড ঘাটাঘাটি করেন সেটা আলাদা কথা, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ালে তাকে তো আপনি আর এটা বলতে পারবেন না। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা যত কথা বলি না কেন, আমাদেরকে একটু বাস্তবমুখী হতে হবে। এবং এই যে কথায় আমরা শুধু ফ্যাসিস্ট 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 করে বেড়াচ্ছি, এই ফ্যাসিস্ট করে বেড়ালে হবে না। ফ্যাসিস্টের সাথে আমাদের নিজেদের অবস্থানগুলো দৃঢ়তা করতে হবে, এবং আমাদেরকে অবশ্যই এই নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হতে পারে সেই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে। কিন্তু আমি আগেই বলে দেই, খুব স্পষ্টভাবে বলি, আমি খুব আশাবাদী না। আমার কাছে মনে হচ্ছে যে এই ডেট নিয়েও পরে একটা খেলা হবে। তারপরে বিএনপির এত কি মানে ধৈর্যচ্যুতি ঘটলো যে এখন চারিদিকে তারা যে কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাতে তো তাদের বদনাম হচ্ছে। যদিও বিএনপির অনেককেই বহিষ্কার করা হয়েছে, কিন্তু সেটা নয়। তাদেরকে কেন করতে হবে? তার মানে চেইন অফ কমান্ড ঢিলে হয়ে গেছে, অথবা চেইন অফ কমান্ডের ভিতরে যারা আছে তারাও এটার ভাগিদার বা অংশীদার হচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু রোধ করতে হবে। আমি যেটা বললাম যে 8ই আগস্ট 2024-এর পরে বিএনপি ছিল সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং তাদের প্রতি মানুষের সহমর্মিতা ছিল সবচেয়ে বেশি। ছাত্রদেরকে মানুষ ভালোবাসছে, তাদেরকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করছে, যে তারা অভ্যুত্থানের বিপ্লবের প্রথম সারির ছিল। সব ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যখন কর্মকাণ্ড বিতর্কিত হয়ে যায় তখন কিন্তু আশাও ভাঙে, প্রত্যাশাও ভাঙে। এই আশা প্রত্যাশা এটার একটা সমন্বয় থাকতে হবে, এবং অবশ্যই সবাইকেই বাস্তবমুখী হতে হবে। পিআর পদ্ধতিতে ভোট হলে লাভ কি, ক্ষতি কি? লাভ, যাদের সেই পরিমাণ রাজনৈতিক শক্তি নাই, সেই পরিমাণ রাজনৈতিক স্ট্রেংথ নাই। এখন মনে করেন এনসিপি যতই দৌড়াক না, যতই সার্জিস 105টা গাড়ি নিয়ে ঘুরে বেড়াক না কেন, সারা দেশে তাদের কয়টা ঘাঁটি আছে, কয়টা জায়গা আছে বলেন আপনি? কিন্তু সত্যিকার অর্থে এখানে রুট লেভেলে কর্মী আছে বিএনপির, জামাতের, জাতীয় পার্টির, এবং সবচেয়ে বেশি ছিল আওয়ামী লীগের। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। একটা দল এই পর্যায়ে আসতে অনেক সময় লাগে। 1 বছরে এনসিপি যদি মনে করে যে তারা আওয়ামী লীগ বা বিএনপির চাইতেও বড় দল হয়ে গেছে, জামাত যদি মনে করে যে বিএনপি কি, এটা কোনো ব্যাপারই না, তাকে মানে ফু দিয়ে উড়িয়ে দিব, এটা কিন্তু হবে না। জামাতকে সুযোগ দিতে হবে। আমি তো মনে করি যে যদি 300 সিটের 300 সিট যদি বিএনপি পায়, এই অ্যাবসলিউট মেজরিটিটা কিন্তু উইল লিড টু অ্যাবসলিউট অ্যানার্কি। অ্যাবসলিউট মেজরিটি করা যাবে না। এখানে অবশ্যই অ্যাকাউন্টেবল একটা সংসদ হতে হবে, যেখানে
সবাই একটু তটস্থ থাকবে যে না, আমি যা খুশি তা করতে পারবো না, আমাকে জবাবদিহি ভেতরে থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনি বলেন, ধরেন যে জামাতের আমরা অন্য দিক বাদ দেই, কিন্তু ওদের যেই দুজন মন্ত্রী ছিলেন, সেই দুজন মন্ত্রী কিন্তু কোনো রকম দুর্নীতি আমরা কখনো খুঁজে পাবো না, কোনো রকম তাদের ফাইলও আটকা থাকতো না। বিকেল 5টার ভিতরে সেদিনকার ফাইল সব কিছু ক্লিয়ার হয়ে যেত। এটা তো নির্দ্বিধায় বলা যায় একটা চমৎকার একটা জিনিস। কিন্তু পাশাপাশি আবার ওনাতে কতগুলো ব্যাপার আছে যেটা সবার কাছে গ্রহণযোগ্য না। তো সেই জিনিসগুলোকে জামাতকে বুঝতে হবে। কেন সবার কাছে গ্রহণযোগ্য না? কেন গ্রহণ করলে দোষের কি? গ্রহণ তো সবকিছু করা যায় না। এখন আপনি সারা জীবন মানে খালি গায়ে সরষের তেল মেখে পুকুরে গোসল করেছেন, আপনাকে যদি আমি আজকে নিয়ে যাই সোনাগাঁও হোটেলে নামিয়ে দেই, আপনি তো কমফোর্ট ফিল করবেন না। তো এই ব্যাপারটাই। এখন যেটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপারে তাদের যে একটু জোর করা, বা বিশেষ করে মহিলাদের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটার সাথে কিন্তু সামগ্রিকভাবে সবাই একমত না। এটা তাদের বুঝতে হবে। মানে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, জোর করে কোনো কিছু ইম্পোজ করতে পারবে না। পিআর কি তারা জোর করে ইম্পোজ করার চেষ্টা করছেন? তারা পিআর ইম্পোজ করতে চেষ্টা করতেছে, কিন্তু আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলে দিই, তারা পিআর করে সময় নেবে, ওদিকে কিন্তু তারা ফুল নেমে গেছে, সারা দেশে তারা নেমে গেছে, এবং তারা কিন্তু টোটাল নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছে। বরঞ্চ বলতে পারেন যে বিএনপি অনেক পিছিয়ে। বিএনপি এখনো কোনো রাজনৈতিক সমাবেশ করে নাই, কিন্তু জামাত প্রতিদিন একটা না একটা রাজনৈতিক সমাবেশ করছে, এবং বিভিন্ন জায়গায়, মানে কি বলবো, কনসোলিডেটেড জায়গায় তারা সমাবেশ করে বেড়াচ্ছে। এটা কিন্তু যদি বলেন তাহলে নির্বাচনের দিকে সবচেয়ে এগিয়ে এখন জামাত, মানে তৎপরতায়। রেজাল্ট কি হবে সেটা জানি না, কিন্তু তৎপরতায় তারা সবচেয়ে এগিয়ে। বিএনপি কি বিষয়টি বুঝতে পারছে না? বিএনপি যে বুঝতে পারছে না তাও না, আবার কি বুঝতে পারছে সে ব্যাপারে আমার সন্দেহ। এখন বিএনপি ক্ষমতায় যায় নাই, নির্বাচনও করে নাই, এমপিও হয় নাই, কিন্তু এক একজনের হাব ভাব চালচলন দেখে যেটা মনে হয় যে অলরেডি তারা বিভিন্ন জায়গায় বসে গেছে, এবং তারা কিন্তু আনফর্চুনেটলি বিএনপির সুপারিশে এই সরকারের বিভিন্ন পর্যায়ে কিন্তু লোক নাই। লোক যেটা আছে সেটা হলো জামাতের সুপারিশে, এবং যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে আপনি খেয়াল করে দেখবেন, প্রতিটা জায়গায়, ইউনিভার্সিটি বলেন, পিআইবি বলেন, যেখানেই বলেন না কেন, সেখানে তাদের কোনো না কোনোভাবে জামাত ব্যাকগ্রাউন্ড আছে। তো এটা কিন্তু একদম বিএনপি যদি ইগনোর করে তাহলে সেটা তাদেরই ক্ষতি হবে। জি, এমন মাঠ প্রশাসন নিয়ে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু হবে বলে আপনি আশা করেন? এবং নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মাঠ প্রশাসনের পরিবর্তনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের অবস্থা তার দাঁড়াবে মানে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে। কারণ হলো, আপনি একটা জিনিস যদি ভুলে যান যে পতিত আওয়ামী লীগ সরকার 5 স্তরে সরকারের প্রশাসন এবং সবকিছু দলীয়করণ করেছিল। আমরা কি সেই 5 স্তরের সমস্ত আওয়ামী সমর্থকদেরকে তাদের দায়িত্ব থেকে অবহিতি দিতে পেরেছি? পারি নাই। আমার তো মনে হয় যে 5% বা 10%ও হয়েছে কিনা জানি না। আর যেগুলো হচ্ছে, মব জাস্টিস বলেন বা মবক্রেসি বলেন, সেটার নামে যেগুলো হচ্ছে অত্যন্ত অন্যায়, এবং এটা ইমেজ কিন্তু নষ্ট করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কি, যেখানে কোনো বাজে কাজ হয় করে একদল আর স্লোগান দেয় বিএনপির। অনেক জায়গায় বিএনপিও করেছে, কিন্তু বিএনপির ঘাড়ে দোষ চাপানো এখন সবচেয়ে সহজ, কারণ এরা হলো কমন টার্গেট। যে যদি ফেয়ার ইলেকশন হয়, এই দেশে কোনো শক্তি নাই যে বিএনপিকে ঠেকাতে পারে। কেন সবাই মিলে যদি জোট হয়, বিএনপির বাইরের যতগুলো রাজনৈতিক শক্তি আছে সবাই মিলে যদি জোট হয়, সেক্ষেত্রে তো বিএনপি বড় চ্যালেঞ্জেই পড়ে যাবে। তিনজন বাঙালি এক জায়গায় গেলে দুটা দল হয়। 3 জন বাঙালি এক জায়গায় বসলে দুটো দল হয়ে যায়। এই 3 জন বাঙালিও একসাথে থাকতে পারে না, আর আপনি জোট একসাথে করবেন কি করে করবেন? আমাদের ভেতরে সেই জিনিসটাই নাই, আমাদের রক্তে সেই জিনিসটাই নাই, আমাদের নেচারের ভিতরে সেই জিনিসটাই নাই।
আবার এই বাস্তবতায় জামাতের আমির গতকালকে রংপুরে এক সমাবেশে বলছেন বর্তমানে সুষ্ঠু নির্বাচন কল্পনাও করা যায় না, সেই পরিবেশ নেই। উনি বলেছেন, আরো বলবেন, নানান কথা বলবেন, সবকিছুর পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য, সেটা হলো সময় ক্ষেপণ। এতে ওনার লাভ কি? ওনার লাভ উনি তো মনে করছেন, মানে জামাতকে এতে লাভবান হচ্ছে, মনে করছে লাভবান হচ্ছে, কিন্তু আসলে কিন্তু লাভবান হচ্ছে না। আর একটা কথা বলি যে আমাদের এই দেশের সার্বিক পরিস্থিতি যে জায়গায় নিয়ে গেছিল গত 15 বছরে, সেখান থেকে রাতারাতি আপনি একেবারে মানে সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক একটা পরিবেশ আশা করবেন, সেটা হবে না। আপনি যদি মনে করেন হ্যাঁ এটা হবে না যে মানে দিনের ভোট রাতে হবে না, কিন্তু ভোট কেন্দ্রে যে দুটো দলের একটু দৌড়াদৌড়ি হবে না, এরকম কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবেন না। আবার সুযোগ পেলে ওই যে র্যাগিং হবে না, হ্যাঁ র্যাগিং হবে না, এটা আপনি বলতে পারবেন না। কারণ হলো যে ওখানে যারা মাঠ পর্যায়ে যারা আছে, আপনি এক্স কে উঠিয়ে দিলেন, ওয়াই আসলো, ওয়াই কে উঠিয়ে দিলেন, জেড আসলো, কিন্তু এক্স ওয়াই জেড তিনজনই হলো দলীয়করণকৃত অফিসার বা কর্মকর্তা। পুলিশের ব্যাপারে আমি আপনাকে বলি, দেখেন পুলিশকে আমরা তাদের মানে সেই একে তো তাদের ভেতরে অনেক দুর্বলতা আছে, বিশেষ করে এই যেই গুলি করে তারা করেছে, যাটা মেরেছে, সেটার জন্য বিরাট তাদের একটা দুর্বলতা, তাদের নিজেদের ভেতরে ভয় আছে, দুর্বলতা আছে। সেখানে এরা যে একটু মাথা তুলে দাঁড়াবে, কারণ এরা যদি না দাঁড়ায়, প্রশাসনে যদি এরা না দাঁড়ায়, তারা যদি সঠিক ভূমিকা না রাখে, তাহলে কিন্তু কোনো কিছু করতে পারবেন না। পুলিশকে যেভাবে মানে মা বাপ তুলে গালি দেয়, মেয়েরা গালি দেয় বিভিন্ন জায়গায়, এ তো অকল্পনীয়। কিন্তু সেই পরিস্থিতির তো কিছুটা অবসান ঘটেছে, কমেছে, তারপরেও কিন্তু চলছে, একেবারে পুরোপুরি যায় নাই, কিন্তু পুরোপুরি যায় নাই। তাহলে এই ভঙ্গুর পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কেমনে আপনি একটি নির্বিঘ্ন নির্বাচন আয়োজন করবেন? যেটা দরকার সেটা হলো খুব দ্রুত পুলিশের নতুন নিয়োগ দরকার, হ্যাঁ, এবং তাদেরকে ইন্সপিরেশনাল মানে ব্যাপারগুলো বা বক্তৃতাগুলো দিয়ে তাদেরকে উজ্জীবিত করতে হবে। আর যারা এরকম উল্টাপাল্টা করবে, এখন যে কোনো লোক এসে ওদিন ফেসবুকে দেখলাম একজন, সে পুলিশ ধরেছে, তার কাছে লাইসেন্স নাই, কিছু নাই, আপনি আমাকে ধরলেন কেন বলে, তারপরে তুই তোকারি শুরু করে দিল, কি আমি হলাম অমুক দলের কর্মী। তাই দলের কর্মী হিসেবে যদি সে এরকম ভাবে আইন ভঙ্গ করতে শুরু করে, তাহলে তো হবে না। মানে পুলিশকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেও মনিটরিং রাখতে হবে। কিন্তু ভেতরটি দেখেন যে পুলিশের আবার ওই যে মানে মামলা বাণিজ্য বা এগুলা, সেগুলো চলছে, সবই চলছে। রণক ভাই, আরেকটি সংবাদ আমাদের জন্য বেশ ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে গত বছর জুলাইয়ে যখন গণ অভ্যুত্থান চলছিল, ছাত্র জনতা যখন আন্দোলন করছিল সারা দেশে, এই আন্দোলনটি ছড়িয়ে পড়ছিল, ঠিক তখনই নরসিংদী সহ কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা দেখা দেয় এবং কারাগার ভেঙে বেরিয়ে আসে। এখনও প্রায় 700 বন্দী পলাতক রয়েছে, তারা আত্মসমর্পণও করেনি, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্তও করতে এখনো পারেনি। এর বাইরেও এই 2 কারাগার থেকে 94টি শটগান এবং চাইনিজ রাইফেল লুট হয়েছে, 20টি এখনও উদ্ধার হয়নি। এবং জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন বিভিন্ন থানায় বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র কিন্তু মিসিং আছে। এই আগ্নেয়াস্ত্রগুলো কিন্তু সবগুলো এখনো উদ্ধার করা যায়নি। সামনে একটি জাতীয় নির্বাচন, ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে 2-1টি এই মিসিং হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন এবং সেটি বিভিন্ন সংঘর্ষের স্থল থেকে। এটি কতটা ভাবিয়ে তোলে আসলে সামনের সময়টা? কতটা প্রচন্ডভাবে ভাবিয়ে তোলে, কারণ নির্বাচনী প্রচারণা যখন শুরু হবে, এটা যখন তুঙ্গে যাবে, তখন কিন্তু এই অস্ত্রগুলো সব ব্যবহৃত হবে এবং মানে সেনাবাহিনী, যৌথ বাহিনী, তারা বিভিন্ন সময় এখানে ওখানে হামলা করছে, তারা রেইড করছে, কিন্তু তাতে লাভ হবে না। তাদেরকে করতে গেলে একদম মানে নিয়মতান্ত্রিকভাবে তারা যেটা করে, ধরেন যে মানে গোয়েন্দা তথ্য নিয়ে তাদেরকে এগুলোকে ট্রেস আউট করতে হবে। আমি বিশ্বাস করি না যে 700 কারাবন্দীকে ট্রেস আউট করা খুব কঠিন,
কঠিন না, কিন্তু যারা পুলিশ চাইলে- trace out পুলিশ করবে, চাইলে, কিন্তু হ্যাঁ। সেই পুলিশের তো মনোরথ এখনো ফিরেছে বলে মনে হয় না। না সেটা ফেরেনি, মানে সেটা তাদেরকে ব্যাকআপ করে তাদেরকে এইটা মানে মনোবলটা তাদের ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনলে এখন দুটো ব্যাপার, একটা হলো আমি জানি যে আমি কিছু করলাম না, আর করতে গেলে পরে দেখা যায় যে এ বিএনপি, এ আওয়ামী লীগ, এ জামাতের সমর্থক, ব্যাস গেল, পুলিশ নিজের অবস্থা তালমাটাল হয়ে গেল। এগুলোকে চেঞ্জ করতে হবে এবং তাদেরকে খুব স্পষ্টভাবে মানে বুঝাতে হবে যে না, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, কিন্তু সেটা হচ্ছে না। আমি কিন্তু খুব স্পষ্টভাবে বলতে পারি যে সেটা হচ্ছে না। বাস্তবতা যখন এমন, তখন আরেকটি আলোচনা আমরা কুমিল্লার মুরাদনগরে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি এক ধরনের বিশৃঙ্খলা হয়েছে। আজকে এই ঘটনাটি একটি ইনভেস্টিগেটিং রিপোর্ট প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। ভাইকে শায়েস্তা করতে ভিডিও মবের পরিকল্পনা করেছিল ওই মুরাদনগরে ধর্ষণের দায়ে আটকের ভাই গ্রেপ্তার শাহপরান। তিনি আটক করেছেন এবং তিনি স্বীকার করেছেন। তো আমাদের সারা দেশে এইভাবে কিন্তু শায়েস্তা করতে গিয়ে এক ধরনের সামাজিক মব তৈরি করতে আমরা দেখেছি, এবং এই মব সংস্কৃতির যে মানে হু হু করে নানান ফরম্যাটে বেড়ে চলা, এটি আমাদের সামাজিক জীবন এবং জনজীবনে কিন্তু এক ধরনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এবং এটি কিন্তু এক শ্রেণীর বিপদগামী রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক কর্মীরা কিন্তু এটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন প্রতিপক্ষকে দমাতে। এই বিষয়টি আসলে নজরে আসছে না কেন? এটি নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? না, এটা নিয়ন্ত্রণ হচ্ছে না। আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো ক্ষেত্রে বিচারহীনতা এই সমস্ত দুর্ঘটনাকে আরো প্রভাবিত করে। আপনি আমাকে বলেন, আজ পর্যন্ত একটা বিচার পেয়েছেন, ধর্ষণ বলেন, মবক্রেসি বলেন, গণপিটুনি শব্দটা আমরা বিচ্ছিন্ন বলে চালিয়ে দেই সবসময়। হ্যাঁ, কিন্তু এটা তো বিচ্ছিন্ন না। এই যে দেখেন, প্রথমে দাঁড়ালো যে মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক মহিলাকে বিবস্ত্র, এবং দেখেন মহিলাকে কিন্তু বলছে না, ওখানে বলছে সংখ্যালঘু, মানে একটা ইচ্ছাকৃতভাবে একটা ট্যাগ করে দিচ্ছে। আচ্ছা, সেটা পরে আলটিমেটলি কি বেরোলো, যে ভাইকে শায়েস্তা করার জন্য আর এক ভাই এই মব তৈরি করেছে। আমার কথা হলো, এ ধরনের এই অন্যায়গুলো যদি আপনি ওই দেওয়ানি মামলার মতন 50 বছরের মানে রাস্তায় ছেড়ে দেন, তাহলে তো হবে না। আজকে আপনি 7 দিনের ভিতরে ডিসিশন নেন, যদি দোষী হয় সর্বোচ্চ শাস্তি দেন, দোষী না হলে তাকে ফুলে মালা দিয়ে ছেড়ে দেন। বা সামাজিক ন্যায় বিচার তো একটা বিষয়। আমাদের সমাজে কিন্তু এই ন্যায় বিচার যারা করতেন, বা সামাজিক যে ন্যায় বিচারের একটা প্রথা ছিল, সেই প্রথা উঠে গেছে 100% উঠে গেছে। এবং সেটা বিগত ফ্যাসিস্টের কিন্তু এটা একটা প্ল্যান ছিল, সমাজগুলোকে ভেঙে দেয়া। হ্যাঁ, এবং তারা খুব সাকসেসফুলি এটা করেছেন। এবং এখন কিন্তু সমাজবদ্ধ নেই, না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিপল হয়ে গেছে। আমি আপনাকে বলি, আগে সব এলাকাগুলোতে মহল্লার একটা ফিলিংস ছিল যে আমরা এই মহল্লার একটা শাসন ব্যবস্থা ছিল, একটা শৃঙ্খলা কমিটি ছিল। মহল্লার মুরব্বীরা সবাইকে নিয়ে চলতো। এক মহল্লার ছেলে এসে আর এক মহল্লাতে, মানে আমি করে বলি, টাঙ্কি মেরে যাবে, এই সুযোগটা ছিল না, কারণ পুরো মহল্লা তখন ছিল এক। এখন তো আর সেটা নাই। এখন তো হাইরাইজ বিল্ডিং এর কারণে কেউ কাউকে চেনে না, পাশের বাড়ির লোককে চেনে না। আর আগে রাত্রে 12টা কেন, রাত্রে 2টার সময় যদি কেউ চিৎকার করতো, পুরো মহল্লা নেমে যেত। এখন তো সেটা নাই। এখানে হলো কি, আমি আপনাকে আরেকটা কথা বলি, যে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানে রাজনীতি আসলে নষ্ট রাজনীতি, বা একেবারে যেটাকে বলে প্রেসক্রাইব পলিটিক্স আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, সমাজগুলোকে ভেঙে দিয়েছে। এই জন্য সামাজিক এই যে ন্যায় বিচারহীনতা এবং সামাজিক বিশৃঙ্খলা, এবং প্রত্যেকটা সমাজে এই বিশৃঙ্খলাগুলো বেড়েই চলছে। এটার জন্য আসলে করণীয় কি? রাজনৈতিক দলগুলোর আসলে করণীয় আছে এখানে কিছু? অবশ্যই আছে। তারা, আমি যেটা বললাম, যে প্রথমে হলো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানে সোশ্যাল রেজিস্ট্যান্স তৈরি করতে হবে।
তাহলেই আপনাকে ফিরে যেতে হবে সে আগের মহল্লা বা আগের যে একটা ইউনিটি, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, হ্যাঁ, দাদা, চাচা, একটা যে সবাই ছিল, গ্রামের মুরব্বী যেই দোকানে যে চা খেত সেখানে কিন্তু গ্রামের অন্য কোনো ছেলেপেলেরা যেত না। কিন্তু এখন দেখেন, এখন এগুলোর কোনো কিছু নাই। তো এই সামাজিক প্রতিরোধটা গড়ে তুলতে হবে যে খবরদার এখানে কেউ এসে বাড়াবাড়ি করতে পারবে না। আর সব সময় দেখবেন বাইরের থেকে এসে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। তার মানে ওরা ওই সুযোগটা পাচ্ছে, যেহেতু এখানে সামাজিক কোনো বলয় নাই, সামাজিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আবার যতটুকু বা থাকবে সামাজিক প্রতিরক্ষা ব্যবস্থা যদি কিছু, আজকাল কি হয়েছে দেখেন, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে সেই লোকটা মানে অ্যাক্সিডেন্ট ভিকটিম যে সে কাতরাচ্ছে, সে মরে যাচ্ছে, সে কাতরাচ্ছে, কিন্তু কেউ ভয় চোটে তাকে হাসপাতালে নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? নিয়ে গেলে পরে পুলিশ প্রথমেই আপনাকে মানে আটকাবে। মানে আপনি জানেন না, চেনেন না, আপনি রাস্তায় পড়ে আছে দেখে তাকে তুলে এনে হাসপাতালে দিলেন, সেটা আপনাকে উল্টা দোষী করে ফেলবে। এবং যারা এরকম ভুক্তভোগী হয়েছে তারা এটা এমনভাবে প্রচার করেছে, এখন কেউ ঘুরেও তাকায় না। আগে কিন্তু আমরা দেখেছি যে কিছু হলে পরে দৌড়ায় যেত, কিন্তু এখন আর সেটা হয় না। আমাদের টোটাল সার্বিকভাবে আমাদের সামাজিক অবক্ষয় এত বেশি হয়েছে যে এটা আবার পুনরুদ্ধার করতে কতদিন লাগবে আমি জানি না। এবং সেটি পুনরুদ্ধার করা না গেলে আসলে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি বা আমরা এই আকাশ সংস্কৃতির যে আগ্রাসী থাবা থেকে রেহাই পাবো না। এবং এখন আপনি আমাকে আমি একটা কথা বলি, দেখেন আমি যত কথাই বলি না কেন, রাতারাতি আমি মানে রবীন্দ্র নজরুল বাদ দিয়ে আমরা যদি ঈদের দিন বা ঈদের আগের দিন বা ঈদের পরের দিন আমরা কাওয়ালি আর ওই গজল শুরু করে দেই, তাহলে তো হবে না। কাওয়ালি করেন, গজল করেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী যে সংস্কৃতি, আবহমান যে সংস্কৃতি, সেটাকে আপনি উপেক্ষা করবেন কি করে? ইটস সো আনফর্চুনেট। শিল্পকলা একাডেমিতে একটা রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা এক অংশ, তারা অনুষ্ঠান করতে চেয়েছিল, শিল্পকলা থেকে বলা হয়েছে রবীন্দ্রসঙ্গীতের কোনো অনুষ্ঠান শিল্পকলায় হবে না। ওই যে আমি আপনাকে বললাম যে কিছু কিছু জিনিস, কিছু কিছু অ্যাক্টিভিটিস খুব অ্যালার্মিং। এটা কেন হবে না? রবীন্দ্রনাথের জন্ম বা মৃত্যুবার্ষিকীতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা একটা অনুষ্ঠান করবে, সেটা কেন হবে না? কিন্তু সর্বত্র যে রাজনীতির বিষ বাষ্প, একদম বিষ বাষ্প, হ্যাঁ, সেটার কারণে এখানে তো সুষ্ঠু চলছে না। মানে সুষ্ঠু ব্যবস্থা বা সুষ্ঠু চিন্তাধারা এখানে কাজে লাগছে না, কাজে লাগছে মানে যার যা খুশি তা করছে। মানে এটাও তো এক ধরনের সাংস্কৃতিক মব। অবশ্যই মব, অবশ্যই। কারণ শিল্পকলা একাডেমি তো সরকারি প্রতিষ্ঠান, তারা না করে দিল এটা। শিল্পকলা একাডেমির মতন এত বড় একটা জায়গায়, এখন আপনি শোনেন, যত কিছু বলেন না কেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে গান বাজনা কিন্তু হারাম না, এটা খেয়াল রাখতে হবে। আমাদের রসুলও কিন্তু সুরের ভক্ত ছিলেন, নিজে রাবাব বাজাতেন। এখন পরবর্তীতে এসে মিস ইন্টারপ্রেট করে 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 এরকমভাবে চিন্তা করলে হবে না। এখন যদি আপনি যতই হেজাব পড়েন না যাই পড়েন, আপনি যদি পাসপোর্ট করতে চান, হজ করতে আপনি যাবেন, পাসপোর্ট করতে চান, আপনি কি মানে হেজাব না খুলে পাসপোর্টের ছবি তুলতে পারবেন? পারবেন না, আপনি ঢুকতে দেবে না। তো ওইটা হলো বাস্তবতার সাথে, যুগের পরিবর্তনের সাথে এই পরিবর্তনগুলোকে মানতে হবে। উচ্ছৃঙ্খলতা কখনোই ভালো না, কিন্তু স্বাভাবিক সহজ সুরেলা ব্যাপারগুলো, আজানে চাইতে বড় সুর আছে কোনো? হজরত বেলাল যেই আজান শুরু করে গেছেন, তো আমরা এগুলো ভুলে গেলে চলবে কি করে? আমাদের ওটা খেয়াল রাখতে হবে। আমরা না খুব বেশি আত্মকেন্দ্রিক হয়ে গেছে, শুধু আমার নিজের স্বার্থ দেখি। এতটা নিজের স্বার্থ দেখলে হবে না। দলের স্বার্থর চাইতে অনেক বড় হলো দেশের স্বার্থ। দেশের স্বার্থ আমাকে মানে রক্ষা করতে হবে। জি, ধন্যবাদ রৌনক ভাই। আমরা সময় থাকলে আরো শুনতাম। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে রাজনীতির নামে সমাজকে ভেঙে দেওয়া বা রাজনীতির দলীয়করণের কারণে সমাজে হানাহানি বা বিভেদ, এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত সেই সমাধানের পথের প্রধান অন্তরায়। আসুন আমরা আসলে ভেঙে যাওয়া সমাজগুলোকে বিনির্মাণ করি, ভেঙে যাওয়া সমাজগুলোকে আমরা আবারও
ঐক্যবদ্ধ করি এবং সেই ঐক্যই বৃহৎ ঐক্য হয়ে বাংলাদেশ গঠনে আমরা কাজে লাগাই, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা বা আজকে যে জুলাইয়ে বসে আমরা আলোচনা করছি, সেই জুলাইয়ে যে তরুণরা রক্ত দিয়েছে, যে সাধারণ মানুষেরা রক্ত দিয়েছে এবং এখনও যারা হাসপাতালের বারান্দায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদের জন্য এটিই হবে বড় সান্ত্বনা। প্রিয় দর্শক, আসুন এই বাংলাদেশ গঠনে আমরা যে যার অবস্থান থেকে সাধ্যমতো নাগরিকের দায়িত্বটুকু পালন করি, তাহলেই হবে কাঙ্ক্ষিত আমাদের সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।